শামু রুমে গিয়ে দরজা বন্ধ করে দরজায় পিঠ ঠেকিয়ে জোরে জোরে শ্বাস ফেলছে। এটা কি হলো? লজ্জার উপর লজ্জা। ছি ছি, কেন বলছি, আমি কি ইচ্ছে করে পড়েছি? উনার জন্যই তো। ব্যাটা খবিশ। পড়ে গেলে কি হতো? একবার এক্সিডেন্ট করিয়ে সাধ মিটেনি? এই লোক কি আমাকে মার্ডার করার সুপারি নিয়েছে? তখনই সামান্তার ফোন বেজে উঠল। সামান্তা ফোন হাতে দেখে রাজ ফোন করেছে। সামান্তা বিরক্তি নিয়ে বলল, এই রাজ এখন আবার কি চায়? ঘুম পাচ্ছে, কই ঘুমাবো? সামান্তা ফোন রিসিভ করে। ওপাশ থেকে রাজ বলল, হাই সুইটি শামু। আমি সুইটি? হা হা, আমার কথা নিমের মতো তেতো। সুইটি কেন বলছেন? আমি তোমার নিমের মতো তেতো কথার প্রেমে পড়েছি, তাই তুমি সুইটি। কথার প্রেমে? তুমি আবার অন্য কিছু মনে করে মাইন্ড করো না। না না শামু, এত সহজে মাইন্ড খায় না। তবে আপনি ভালো ফ্লার্ট করতে পারেন। তোমার এসব ফ্লার্ট মনে হচ্ছে? আমি মোটেও ফ্লার্ট করছি না। আচ্ছা যাই হোক, কেমন আছেন? খুব ভালো, এখন তো আরো ভালো। মানে তোমার সাথে কথা বলে এখন আরো ভালো লাগছে। চলো মিট করি আগামীকাল। আগামীকাল আমার ক্লাস আছে। সন্ধ্যা হবে বাসায় ফিরতে ফিরতে। আজকে মিস গেছে। ডক্টরের কাছে গিয়েছিলাম। কেন, শরীর খারাপ? গতকাল মাথা ব্যথা ছিল, তাই সবাই টেনশনে পড়ে গেছে। ডক্টরের কাছে নিয়ে গেছে। সবাই একটু বেশি ভালোবাসে কিনা। আরও কিছুক্ষণ কথা বলে শামু ঘুমাতে গেল। আদি ড্রাইভ করছে আর ভাবছে কিছুক্ষণ আগে কি হলো ওর সাথে। এমন অনুভূতি কখনো হয়নি। আদি বারবার চেষ্টা করেও সেই অনুভূতি থেকে বেরুতে পারেনি। অনুভূতিগুলো মাতোয়ারা করে দিচ্ছে। সেই মাদকতা এখনো আচ্ছন্ন করে রেখেছে। আদি মুচকি হেসে নিজেকে নিজেই বলছে, আদি ব্যাপারটা একটু বেশি ফিল্মি হয়ে গেল না? একটু ছোঁয়ায় পাগল হয়ে যাচ্ছিস। প্রেমে ট্রেমে পড়ে গেলি না তো? প্রেমে ওই পাজি মেয়ের? নো ওয়ে। আদি একদম না। প্রেম ভালোবাসা নেভার। আদি রাত 2টায় বাড়িতে ফিরল। ড্রয়িং রুমে প্রবেশ করতেই দুপুরের ঘটনা মনে পড়ল। আদি থমকে গেল। আদির এই মুহূর্তে শামুকে দেখতে ইচ্ছে করছে। কেমন যেন আকর্ষিত হচ্ছে। আদি গেস্ট রুমের দিকে গেল। দরজায় হাত দিতেই বুঝতে পারল ভিতরে থেকে লক করা। আদি নিরাশ হয়ে নিজের রুমে চলে গেল। শামু আর রাজ একটা কফি শপে বসে আছে। শামু কফির কাপে চুমুক দিচ্ছে, রাজ শামুর দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। রাজ ব্যাপকভাবে মোহিত হচ্ছে। রাজ মনে মনে ভাবছে, অনেক মেয়ের সাথে ফ্লার্ট করেছি, 2-4টে প্রেমও করেছি, কিন্তু কারো প্রতি এমন ফিলিংস হয়নি। শামুকে দেখলেই কিংবা ওর কথা শুনলেই কেমন অদ্ভুত ফিলিংস হয়। নেশা ধরে যায়। মনে হয় আরো শুনি, আরো কিছুক্ষণ ওকে দেখি। শামু রাজের সামনে হাত দিয়ে চুটকি বাজাতেই রাজের হুঁশ হল। কি, কোথায় হারিয়ে গেলেন? রাজ হালকা হেসে বলল, তোমার বয়ফ্রেন্ড আছে? রাজের এমন প্রশ্নে শামু চমকে গেল। রাজের দিকে অদ্ভুতভাবে চেয়ে মৃদু হেসে বলল, না। রাজের বুকের উপর থেকে ভারী পাথর সরে গেল। রাজ তারপর বলল, কি বলো, বয়ফ্রেন্ড নেই? কাউকে পছন্দ অন্তত? শামু সোজাসাপটা বলল, না, তেমন কেউ নেই। রাজ কফিতে নিশ্চিত মনে লম্বা একটা চুমুক দিল। আদি নিজেকে যাই বলুক মনকে দমাতে পারে না। ওর চোখ শুধু শামুকেই খোঁজে। আদি রাতের বেলায় লিভিং রুমে বসে ফোন চাপছে। নিশি ওর পাশে বসে আছে। শামু নিজের রুম থেকে বেরুতেই নিশি ওকে ডাকল।
শামু বেখেয়ালে আসতে গিয়ে ডাইনিং এর সাথে ধাক্কা লেগে পানির জগ ফ্লোরে পড়ে যায় আর শামুর পা আকস্মিকভাবে পানিতে পোড়ায় ধপাস করে পড়ে যায়। আদি আর নিশি ওর দিকে চোখ বড় বড় করে চেয়ে আছে। নিশি উঠে দৌড়ে শামুকে ধরতে গেল। আদি বিস্ময়ের নীরবতা কাটিয়ে হো হো করে হেসে দিল। আদি হাসতে হাসতে নিশির পেছনে গেল। নিশি শামুর হাত ধরে তুলছে আর আদি হেসেই যাচ্ছে। শামু আদির দিকে চেয়ে রাগে ফুসফুস করছে। ইচ্ছে করছে ওকে গিলে খেতে। নিশি বলল, ভাইয়া স্টপ লাফিং। একটা মানুষ পড়ে গেছে আর তুমি হাসছ? আদি হাসি থামিয়ে বলল, এর যখন তখন যেখানে সেখানে পড়ে যাওয়ার রোগ আছে। শামু বলল, নিশিপু তোমার এই গন্ডার ভাইকে চুপ থাকতে বলো। নিশি আদিকে বলল, ভাইয়া তুমি কয়দিন ওকে পড়ে যেতে দেখেছ? হু বলো। আদি শামুর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, ওকে আমি একটা ছেলের উপর পড়ে যেতে দেখেছি। আদির কথা শুনে শামুর চোখ রসগোল্লার মতো হয়ে গেল। বিস্ময় মুখ অলরেডি হা হয়ে গেল। নিশি বলল, ভাইয়া আজাইরা কথা বইল না। আদি আবারও শামুর দিকে চেয়ে বলল, জিজ্ঞেস কর ওকে। নিশি শামুর দিকে তাকাতেই শামু বলল, না আপু, মিথ্যা কথা। নিশি ভ্রু কুচকে আদির দিকে চেয়ে নিশির জন্য স্প্রে আনতে গেল। পা বারবার নাড়াচ্ছে, হয়তো ব্যথা পেয়েছে। নিশি যেতেই শামু আদিকে বলল, আপনি তো ভারী অসভ্য লোক। আদি শামুর কথা শুনে হেসে ফেলল। তারপর বলল, তুমি কি করে জানলে? বাই এনি চান্স টেস্ট করে দেখেছ? শামুর কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল। শামু আদির দিকে চোখ বড় বড় করে চাইল। ওর কান জ্বলে যাচ্ছে আদির কথা শুনে। রাগে গা জ্বলে যাচ্ছে। ইচ্ছে হচ্ছে আদির গলা টিপে ধরতে। শামু আদির দিকে বিরক্তিকর দৃষ্টি দিয়ে চলে গেল। শামু যেতেই আদি হেসে দিল। উফ, ওর সাথে ঝগড়া করতে যা লাগে না। রাগী রাগী ফেস, ফুসফুস করে উঠা, নাক ফুলে উঠে কিছুক্ষণ পরপর। আম জাস্ট ফিদা। আজ নিশির এঙ্গেজমেন্ট। পুরো বাড়ি আলোয় ঝলমল করছে। অর্কিড দিয়ে বাড়ি সাজানো হয়েছে। শহরের নামিদামি মানুষকে ইনভাইটেশন করা হয়েছে। পুরো বাড়ি গমগম করছে। আদি ব্ল্যাক স্যুট পরেছে। ব্ল্যাক বুট, স্পাইক করা চুল, ব্যান্ডের ওয়াচ, চোখে সানগ্লাস। ব্যান্ডের পারফিউমের ঘ্রাণ ছড়িয়ে পড়ছে। রেডি হয়ে নিচে গেল। নিচে গিয়ে ওর চোখ শুধু শামুকে খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। আদি ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। তখনই লাইট অফ হয়ে গেল। সিঁড়িতে হালকা শেডের আলো জ্বলে উঠল। সবার দৃষ্টি সেদিকে। নিশি নামছে। ব্রাউন কালার গাউন পরেছে। গাউনের মধ্যে দামি পাথর বসানো যায়, এই অন্ধকারের মধ্যেও চকচক করছে। গলায় ডায়মন্ডের নেকলেস, কানে ডায়মন্ডের ইয়ারিং। চুলগুলো কার্লি করে বাঁধা, তাতে ছোট ছোট সাদা পাথরের ফুল বসানো। আদির চোখ নিশির পাশের মেয়ের উপর আটকে গেল। পাশে শামু ব্ল্যাক ব্লু কম্বিনেশনের লেহেঙ্গা পরেছে। সাথে ম্যাচিং করে গয়না পরেছে, এক হাতে চুড়ি অন্য হাতে ব্রেসলেট। চুলগুলো একপাশে বেনি করে রেখেছে। বেনির উপর ছোট ছোট ফ্লাওয়ার লাগানো। লাইট মেকআপ। অসম্ভব সুন্দর লাগছে। আদি বুকে হাত দিয়ে বলল, হায়, এই মেয়ে কি আমায় মেরে দেবে? আদি পড়ে যেতে নিলেই ওর বন্ধু ধরে ফেলে। আরে পড়ে যাচ্ছিলি তো। ভাই, অলরেডি পড়ে গিয়েছি, জাস্ট একটু ঝুলে আছি। আদির ফ্রেন্ড আদির কথা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। আদি কি বলছে কিছুই বুঝতে পারছে না। ওর মাথার উপর দিয়ে রকেটের গতিতে চলে গেল। মানে? আদি নিজেকে সামলে নিয়ে বলল, কিছু না দোস্ত, কিছু না।
আদি বন্ধুদের সাথে বসে থেকেও ওর চোখ শামুর দিকে। কোল্ড ড্রিঙ্ক পান করছে আর শামুকে দেখছে। শামু নিশিকে বসিয়ে দিয়ে এসে ড্রিঙ্ক নিয়ে পান করছে, তখনই একটা ছেলে এসে এহেম এহেম করতে লাগল। আদি পেছনে এসে দাঁড়াল। শামু মুখের ড্রিঙ্ক গিলে বলল, কি ভাই, প্রবলেম কি? গলা শুকিয়ে গেছে? শুকিয়ে গেলে ওয়েটারের থেকে নিয়ে খান, এখানে কি? ছেলেটার মুখ ছোট হয়ে গেল। ছেলেটা অন্য কিছু বলতে যাবে, কিন্তু শামু তো ওকে ছোটখাটো অপমান করে দিল। ছেলেটা দাঁত কেলিয়ে একটা গোলাপ বের করে কবিদের মতো বলল, ওহে বালিকা, তোমার মনের জমিতে একটু জায়গা দেবে, আমি ভালোবাসা চাষ করব। শামু ভরকে গেল। চেনা নেই জানা নেই একটা ছেলে এসে কবিগিরি শুরু করে দিল। প্রপোজের কি বাহার? শামু টেডি স্মাইল দিয়ে বলল, ভাইয়া, আমার বাপ জমিদার নয় যে সেখান থেকে জমি নিয়ে আপনাকে চাষ করতে দেব। আপনি বরং জমিওয়ালা একটা মেয়ের কাছে যান, ইচ্ছে মতো ভালোবাসা চাষ করুন। এক্সকিউজ মি, এনজয়। শামু চলে গেল। ছেলেটা হা করে দাঁড়িয়ে আছে। আদি পেছনে দাঁড়িয়ে হাসছে। তারপর আদি ওর ফ্রেন্ডদের সাথে আড্ডায় মনোযোগ দিল। শামু নিশির কাছে যেতেই রাজের সাথে দেখা। রাজ শামুকে দেখে হা করে আছে। বিস্ময় নিয়ে বলল, হাই বিউটিফুল লেডি, হোয়াটস আপ? শামু রাজকে রাজের মতো উত্তর দিল, গুড মি হ্যান্ডসাম বয়। রাজ মুচকি হেসে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ওরা কথা বলতে বলতে স্টেজের দিকে গেল। জয় আর নিশিকে পাশাপাশি দাঁড় করানো হয়েছে। একজন মাইক নিয়ে জয় আর নিশির এঙ্গেজমেন্টের অ্যানাউন্স করল। দুজন দুজনের দিকে চেয়ে আছে। ওদের প্রেমের পরিণতি সার্থক হতে যাচ্ছে। দুজনেই হাসিমুখে রিং এক্সচেঞ্জ করল। তারপর ডান্স করার জন্য মিউজিক অন করল। মিউজিক সেকশনে স্লো সং অন করা হয়েছে। আদির পেছনে মেয়েরা ঘুরঘুর করছে, বিশেষ করে ওর ফুফাতো বোন নৌমি। এই মেয়েটা যখন ওর পেছনে ঘুরঘুর করে আদি মনে মনে আনন্দ পায়, কিন্তু পাত্তা দেয় না। আদি, চলো ডান্স করি। নৌমি আদির হাত ধরে বলল। আদি হাতের দিকে চেয়ে বলল, নৌমি, কতবার বলেছি আমার গায়ে হাত দিবে না। যা বলার মুখে বলবে। নৌমি আদির হাত ছেড়ে দিয়ে বলল, চলো ডান্স করি প্লিজ। সবাই ডান্স করছে। সরি, আম বিজি নাও। নৌমি মন খারাপ করে চলে গেল। আদি শামুকে খুঁজছে। শামু এক জায়গায় চুপ করে বসে সবার ডান্স দেখছে। আদি শামুর পেছনে গিয়ে দাঁড়াল। তখনই রাজ শামুর কাছে এসে বলে, লেটস ডান্স। শামু কপালে হাত দিয়ে বলল, এত মানুষের ভিড়, মিউজিক চলছে, আমার মাথাটা ধরেছে। আপনি যান প্লিজ। সরি। রাজ ইটস ওকে বলে চলে গেল। আদি পেছনে থেকে সেটা শুনে হাফ ছেড়ে বাঁচল। শামু উঠে দাঁড়িয়ে অন্ধকারের মধ্যে আদিকে দেখে কয়েক ক্রাশ খেল। তারপর ওর বিহেভিয়ার মনে করে নিজেকে মনে মনে গালাগাল করল। আদিকে পাশ কাটিয়ে চলে যাবে, তখনই আদি ওর হাত ধরে ফেলল। আদি সামান্তার হাত ধরলে সামান্তা আদির কাজে শকট হয়ে যায়। আদি সামান্তার হাত ধরে ওকে ডান্স ফ্লোরের দিকে নিয়ে যাচ্ছে। আরে হাত ছাড়ুন, কোথায় নিয়ে যাচ্ছেন? আদি কোনো কথা না বলে শামুকে ডান্স ফ্লোরে নিয়ে যায়। শামুর এক হাত ধরে নিজের কাঁধে রাখে আর নিজের হাত ওর কোমরে। সামান্তা চোখ বড় বড় করে ওর কাণ্ড দেখছে। সামান্তা কিছু বলতে যাবে আদি বলে, হিস শস, সবাই ডান্স করছে, চুপ করে আমার সাথে তাল মিলাও। সামান্তা চারপাশে চেয়ে দেখে সবাই ডান্সে ব্যস্ত। আদির দিকে তাকাতেই দেখে আদি ওর দিকে চেয়ে আছে। সামান্তা আদির সাথে জাস্ট হাত পা নাড়াচ্ছে। মুঝকো বরসাত বানালো, এক লম্বি রাত বানালো, আপনে জাজবাত বানালো জানা, মুঝকো আলফাজ বানালো,
दिल की आवाज बना लो, गहरा सा राज बना लो जाना, नेशा हो मेन बेहकने दो, मेरा कातिल मुझे जीने का हक तो दो। आদি একঘরে সামান্তাকে দেখছে। সামান্তার কেমন অস্বস্তি লাগছে। সামান্তা আশেপাশে দেখছে কেউ ওদের দেখছে কিনা। ডান্স করবে না বলে রাজকে মিথ্যা মাথা ধরার অজুহাত দিল, আর আদি সেখানে ওকে নিয়ে ডান্স করাচ্ছে। সামান্তা দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, দেখুন এখানে অনেক মানুষ, প্লিজ সিন ক্রিয়েট করবেন না, আমাকে ছাড়ুন। আদির কানে কোনো কথাই ঢুকছে না। সামান্তা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে আদি বলে, ডোন্ট মুভ, জাস্ট 2 মিনিট। কিছুক্ষণ পর আদি হুট করে শামুকে ছেড়ে দিয়ে বলল, একা একা বোর হচ্ছিলে, বেচারির মতো মুখ করেছিলে তাই একটু টাইম দিলাম। অর নাথিং বলেই চুলে ব্রাশ করতে করতে চলে গেল। সামান্তাকে কিছু বলার সুযোগ দিলই না। যা বাবা, নিজেই প্রশ্নদাতা, নিজেই উত্তরদাতা। উনাকে কে বলেছে আমি বোর হচ্ছিলাম? কে উনার গুরুত্বপূর্ণ সময় চেয়েছে? গায়ে পড়া লোক যত সব। ডান্সের মাধ্যমে পার্টি শেষ হল। মেহমানরা সব বিদায় নিয়ে চলে গেছে। সামান্তা ফ্রেশ হয়ে নিশির রুমে গেল। নিশি নিজের হাতের রিংয়ের দিকে একদৃষ্টিতে চেয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। শামু গিয়ে গলা খাকারি দিল। নিশি ওকে দেখে বলল, আয় শামু বসো। বাহ, রিং বুঝি খুব পছন্দ হয়েছে? চোখ সরছে না যে। উহু, রিংয়ের চেয়ে রিংদাতাকে বেশি পছন্দ হয়েছে। ইসস, এঙ্গেজমেন্ট না হয়ে আজ বিয়েটা হয়ে গেলে আপনিটা বেশি খুশি হতো। তোকে বলেছে? বুঝি বুঝি, সব বুঝি, ছোট হলেও এটুকু বুঝি। মেরি বেহেন দেওয়ানি বান গায়া। শোন, আমাকে কথা শোনাচ্ছিস? আমারও দিন আসবে, কোনো দিন তুইও কারো জন্য দেওয়ানি হবি, সেদিন দেখব এই পটর পটর কথা কই যায়। জি নট, শামু কারো জন্য দেওয়ানি হবে না। এসব দেওয়ানি টেওয়ানি শামুর ডিকশনারিতে নেই। অ্যাড হয়ে গেলে বুঝবি, তখন দিনের আকাশে তারা গুনবি। অন্ধকার রাতে তারা গুনা যায়, দিনের আকাশে তারা থাকে নাকি? হি হি, ওই যে দেওয়ানি। প্রেম মানেই পাগলামি। হায়। সামান্তা লিভিং রুমে বসে ল্যাপটপে অ্যাসাইনমেন্টের কাজ করছে। আদি উপরে দাঁড়িয়ে দেখছে। রেলিংয়ের উপর এক হাত রেখে অন্য হাতে ফোন টিপছে। অ্যাকচুয়ালি ভান করছে। শামু ক্ষণে ক্ষণে ঠোঁটে ঠোঁট কামড়াচ্ছে, কখনো বা নখ আর কখনো মাথা চুলকাচ্ছে, কখনো ভ্রু কুচকাচ্ছে। আদি গভীরভাবে সেটা পর্যবেক্ষণ করছে আর মুচকি মুচকি হাসছে। সামান্তা তো জানেও না এ বাড়ির একটা ছেলে ওর উপর কিভাবে নজর রাখছে, ওর জন্য দেওয়ানা হয়ে যাচ্ছে। এই অব্যক্ত অনুভূতির ছিটেফোঁটাও জানা নেই শামুর। শামু ল্যাপটপ রেখে উঠে বসে বলল, ধুররোর, মাথা পুরো হ্যাং হয়ে গেছে, একটু কফি খেতে হবে। আদি সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, আমার জন্য 1 কাপ বানিয়ে এনো। সামান্তা আদির কথা শুনে আদির দিকে ভ্রু কুচকে তাকাল। আদি সোফায় আয়েশ করে বসতে বসতে বলল, কি হলো, এভাবে চেয়ে আছো কেন? দেখতে বলিনি কফি চেয়েছি। সামান্তা চেহায় বিরক্তি ফুটিয়ে বলল, সাদা হনুমান আমাকে অর্ডার করছে। বিড়বিড় করে, কি বললে তুমি? হনুমান টাইপ কিছু বললে? ভ্রু কুচকে বললাম, হনুমান আমার একদম অপছন্দ। তো? ভ্রু কুচকে, তো কিছুই না। সামান্তা কিচেনে চলে গেল। কিছুক্ষণ পর আদির সামনে 1 কাপ কফি রেখে নিজের জিনিসপত্র তুলে নিয়ে নিজের রুমে চলে গেল। আদি মনে মনে বলছে, ও তো আমাকে পাত্তাই দিচ্ছে না। কিন্তু আদিকে যে নিজের ইগোর কারণে ওর অনুভূতিগুলো প্রকাশ করছে না সেটা বুঝতে পারছে না।
ও চায় ওর সামনের মানুষ ওকে বুঝে নিক, ওকে গুরুত্ব দিক। যদি বুঝাতেই না পারে তবে কিভাবে কেউ ওকে বুঝবে? নিশি ক্লাস করে বেরিয়েছে। ওর ফোনটা বেজে উঠল। জয় ফোন করেছে। হাই কিউটি, কেমন আছো? ভালো। তুমি এ সময় ফোন করেছ যে? আই নো তোমার ক্লাস আছে, বাট ইটস ইমার্জেন্সি। কি হয়েছে জয়? ভীত কণ্ঠে। আসলে রাজ আর সামান্তাকে নিয়ে কিছু কথা বলতে চাই। রাজ আর শামু? কি কথা জয়? আসলে রাজ সামান্তাকে পছন্দ করে ফার্স্ট ডে থেকে, কিন্তু রাজ বলতে পারছে না। ভনিতা না করে বলেই ফেলি রাজ সামান্তাকে বিয়ে করতে চায়। বিয়ে? হ্যাঁ নিশি, রাজ সামান্তাকে পছন্দ করে, বিয়ে করতে চায়। রাজ যথেষ্ট ভদ্র ছেলে, ওকে ছোট থেকে দেখছি। কিন্তু জয়? হ্যাঁ বলো। আসলে তুমি তো জানোই শামুর মা নেই, বাবা থেকেও নেই। তিনি শামুর প্রতি কেয়ারফুল না। এখন আমরাই ওর সব, ওর ফ্যামিলি, ওর গার্জিয়ান। রাজের বাবা মা অবশ্যই সামান্তার ফ্যামিলি খুঁজবে। নিশি সেটা রাজও জানে। ও যদি জেনে শুনে বিয়ে করতে চায় তবে প্রবলেম কি? আর ওর বাবা মা সেটা না হয় ওই বুঝে নিবে। তুমি সামান্তার সাথে কথা বলো প্লিজ। আচ্ছা বলবো। আচ্ছা ক্লাসে যাও, আমি পরে ফোন করব। ওকে। নিশিপু কি বলছো? আর ইউ ম্যাড? উই আর জাস্ট ফ্রেন্ড অর নাথিং। আমি রাজকে শুধুমাত্র একজন বন্ধুর চোখে দেখি, সেটা রাজও জানে। তোমাদের সামনেই তো ওই দিন ফ্রেন্ডশিপ করলাম। আমি এই শহরে একদম একা, কোনো বন্ধু নেই, এই জন্যই আমি ওর সাথে ফ্রেন্ডশিপ করেছি। প্রতিটি মানুষের লাইফে একজন ফ্রেন্ড থাকা জরুরি, সেদিকে দিয়েই আমি ওকে এত প্রায়োরিটি দিচ্ছি। যেখানে ফ্রেন্ডশিপ এখনো স্ট্রং হয়নি সেখানে এসব কথা কেন আসছে? আমি রাজকে ওই ধরনের কোনো ইঙ্গিতও দেইনি। ট্রাস্ট মি। শামু উত্তেজিত হয়ে কথাগুলো বলল। নিশি শামুকে বলল, বি কুল বেবি, আই ট্রাস্ট ইউ। ভালোবাসাটা রাজের পক্ষ থেকে, একদম একপাক্ষিক, সেটা রাজও বলেছে। আপু প্লিজ দেখো, আমি এসবে জোড়াতে চাই না। আমি তো বলেই গিয়েছিলাম ছেলে আর মেয়ের মধ্যে ফ্রেন্ডশিপ হয় না। আমি ওর সাথে যোগাযোগ অফ করে দেব। শামু কি বলছি সেসব? রাজ বিয়ের প্রপোজাল দিয়েছে, প্রেমের নয়। আপু আমি আমার পজিশন ভুলিনি, তুমি ভুলে যেতে পারো। না আমিও ভুলিনি, রাজও জানে। জয়ের সাথেও আমি এ নিয়ে কথা বলেছি, ওদের কোনো প্রবলেম নেই। ওরা শুধু তোর মতামত জানতে চায়। দেখ আমি জয়ের মুখে রাজের যথেষ্ট প্রশংসা শুনেছি। ইঞ্জিনিয়ার, দেখতে শুনতে ভালো। বাকিটা তুই ভেবে দেখ। ওরা আমাকে বলেছে তোকে জানাতে, তাই জানালাম। তুই ভেবেচিন্তে উত্তর জানাস। নিজেকে একদম প্রেশার দিবি না, তাড়াহুড়োর দরকার নেই। মন সায় না দিলে না বলে দিবি, নো প্রবলেম। হুম। নিশি চলে যেতেই শামু মাথায় হাত দিয়ে বসে পড়ল। আমি রাজকে নিয়ে কি ভাবব? ওর প্রতি তো আমার সেরকম কোনো ফিলিংস আসেই না। ও কেন, কোনো ছেলের প্রতিই আমার সেরকম ফিলিংস আসে না। আই ডোন্ট লাভ হিম, আই ডোন্ট লাভ এনিওয়ান। কি করব কিছুই বুঝতে পারছি না। আমার লাইফটা ডে বাই ডে কমপ্লিকেশন দিয়ে তলিয়ে যাচ্ছে। রাজ আমাকে প্রথম দিন থেকে পছন্দ করে, তাহলে ফ্রেন্ডশিপ কেন করল? উফ অফ, আমি আর ভাবতে পারছি না। সামান্তা বিছানায় গা এলিয়ে দিল। তারপর ফোন বের করে ওর ফ্রেন্ডকে ফোন দিল। রিং হতেই ওপাশ থেকে ফোন রিসিভ হল। হ্যালো জাহ্নবী। ইয়াহ বেবি বল। দোস্ত হেল্প মি, আমি পাগল হয়ে যাচ্ছি। কিছু কথা বলবো, মন দিয়ে শুনবি। কোজ আমি ডিসিশন নিতে পারছি না। ওকে বল।
সামান্তা জাহ্নবীকে রাজের ব্যাপারে সবটা বলল। জাহ্নবী কিছুক্ষণ ভেবে বলল, আই থিঙ্ক তোর হ্যাঁ বলে দেওয়া উচিত। কি বলিস? ও আমার ফ্রেন্ড। ভাই, বিয়ে করার জন্য ফ্রেন্ডই বেস্ট চয়েস। হাসবেন্ড যদি ফ্রেন্ড হয় তবে লাইফে প্রচুর সুবিধা। এছাড়া রাজ দেখতে শুনতে ভালো, পোলা ইঞ্জিনিয়ার, খারাপ কি? বিয়ে তো একদিন করবেই। তাড়াতাড়ি বিয়া করে ফেল দোস্ত। কতদিন বিয়ে খাই না। হারামি আমি আছি আমার জ্বালায় আর তুই আছিস খাওয়া নিয়ে। রাক্ষসী। হি হি। যাই হোক, ফাজলামি বাদ, সিরিয়াস কথা শোন। তোর বাড়ির দরজা তোর জন্য বন্ধ। অন্যের বাড়িতে কতদিন থাকবি? যতই ওরা ভালো মানুষ হোক, ওদের কি দায় পড়েছে? তোকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, তাই বিয়ে করে নিজের একটা ফ্যামিলি গড়ে নে। তার আগে রাজের সম্পর্কে জানা জরুরি। রাজকে তোর কেমন লাগে? ওকে দেখে তো ভালোই মনে হয়। ওর আচার আচরণও ভালো। এর বেশি জানি না। তাহলে বিয়ে করে নে। বিয়ে হলেই ফ্রেন্ড থেকে প্রেম প্রেম ফিলিংস চলে আসবে। ডোন্ট ওরি। আর ফিলিংস না আসলেও সমস্যা নেই। সেই দায়িত্ব রাজ নিজেই নিয়ে নিবে। বছর ঘুরতেই বাচ্চার মা বানিয়ে দিবে। কুত্তা, রাখো ফোন। সামান্তা ফোন রেখে জাহ্নবীকে কয়েক গালি দিল। তারপর জাহ্নবীর কথাগুলো ভাবতে লাগল। রাজকে কতটুকু জানে? বিয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয় এইটুকু চেনা জানা কি যথেষ্ট? আদির মা সোফায় বসে চোখে চশমা পরে কিছু কাগজপত্র ঘাঁটছে। গম্ভীরভাবে কিছু দেখছে। নিশি সেদিকে একবার চোখ বুলিয়ে ওর মায়ের কাছে গিয়ে বসে। ওর মা ওর উপস্থিতি বুঝতে পেরে বলল, কিছু বলবে? নিশি নড়েচড়ে বলল, হ্যাঁ মা, তোমাকে কিছু বলার আছে, যদি খুব বেশি ব্যস্ত না হও। ওর মা হাতের কাগজগুলো রেখে চশমা খুলে দুচোখের মাঝে নাকের উপর 2 আঙ্গুল বুলিয়ে বলল, বল। মা, শামুকে নিয়ে কিছু বলতে চাই। নিশির মা শামুর নাম শুনতেই চমকে উঠে। তিনি বিচলিত হয়ে বলল, কি হয়েছে শামুর? অসুস্থ নাকি? ওহহ মা, শুনবে তো আগে। না, ও অসুস্থ না। আসলে আমি ওর বিয়ে, মানে জয় ওর কাজিন রাজের সাথে শামুর বিয়ের কথা বলেছে। এখন যেহেতু আমরা ওর ফ্যামিলি, তো আদি সবে সিঁড়ি বেয়ে নেমে ফুলবাবু সেজে বাইরে যাচ্ছে। ওদের কথোপকথন শুনে দাঁড়িয়ে গেল। শামুর বিয়ের কথা শুনে ওর পিলে চমকে উঠেছে। কান খাড়া করে দাঁড়িয়ে পড়ল। আদির মা বলল, বিয়ে শামুর? আর জয় হুট করে ওর কাজিনের জন্য? মা, ঠিক হুট করে না। আসলে রাজ শামুকে পছন্দ করে। জয়ের সাথে আমার যেদিন দেখা হয় তখন শামু আমার সাথে ছিল, সেখানে রাজও ছিল। ওখানেই ওদের পরিচয়, ফ্রেন্ডশিপ। ওরা একে অপরকে চিনে। তাই নাকি? এত কিছুর কিছুই তো আমি জানি না। শামু যদি চায় আমরা কেন আপত্তি করব? আই হোপ শামু হ্যাঁ বলবে। তাহলে আর কি? আদির কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে রাগে। মনে হচ্ছে এই লাইনগুলো ওর কানের ভেতরে গিয়ে জ্বলন্ত আগুনে পরিণত হয়েছে, যা এখন দাও দাও করে জ্বলছে আর আশেপাশে সব জ্বালিয়ে দিবে। আদির রাগের শিকার হচ্ছে ওর হাতে থাকা ফোনটা। হাতের মুঠোয় চেপে ধরে আছে ফোন, যেন দুমড়ে মুচড়ে যাবে। আদি ফুসফুস করছে রাগে, আচ্ছা এত দূরত্বাই তো বলি, আমাকে কেন পাত্তা দেয় না? আমার চয়েজ সে আর তার চয়েজ অন্য কেউ? এভাবে আমাকে সাইড হিরো বানানো হচ্ছে। আদিকে সাজ এই জোক। এত বড় অপমান আমি কিছুতেই মেনে নিব না। আদি এক দৃষ্টিতে মেঝের দিকে চেয়ে আছে, গভীর ভাবনায় বিভোর। আদি ঘাড় কাত করে চুল ঝাঁকি দিয়ে নিজেকে রিল্যাক্স করল। তারপর নিজেকে বলছে, কুল আদি কুল।
থার্ড ক্লাস একটা মেয়ের জন্য নিজের মুড কেন খারাপ করছিস? আজ সারাদিন পার্টি করব। আদি আবার তার পুরনো লাইফে ব্যাক করবে। আদি কাউকে ফোন করে বলল, পার্টি অ্যারেঞ্জ কর, আজ হোল ডে পার্টি করব, পুরো খরচ আমার। আদি রেডি হয়ে কড়া পারফিউম লাগিয়ে আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে কিছুক্ষণ চেয়ে থেকে রহস্যময় হাসি দিল। আদি প্রচুর ড্রিঙ্ক করে বাড়ি ফিরেছে, তবে মাঝরাতে নয়। 11টার দিকে মাতাল অবস্থায় বাড়িতে ঢুলতে ঢুলতে ঢুকছে। শামু লিভিং রুমে বসে টিভি দেখছিল। আদি কয়েক পা এগিয়ে ধপাস করে মেঝেতে পড়ে গেল। শামু শব্দ শুনে শব্দের উৎস খুঁজতেই আদিকে পড়ে থাকতে দেখল। শামু বুঝতে পারেনি ড্রিঙ্ক করে ব্যালেন্স রাখতে না পেরে পড়ে গেছে। আদি মেঝে থেকে ঢুলতে ঢুলতে উঠে দাঁড়াল। সামনেই শামুকে দাঁড়ানো দেখল। শামু তখনও বুঝতে পারছে না কি হচ্ছে। আদি আবারও পড়ে যেতে নেও শামু এগিয়ে আসে। আদি ইশারায় আঙ্গুল তুলে বলল, নো। শামু দাঁড়িয়ে যায়। আদি কিছুটা এগিয়ে বিড়বিড় করে বলল, আই হেইট ইউ। আদির কথার ধরন দেখে শামু বুঝতে পারল আদি ড্রাঙ্ক। শামু সরে আদিকে রাস্তা দিল। মাতাল মানুষের থেকে যত দূরে থাকা যায়। আদি সিঁড়ি বেয়ে উঠে গেল। উঠে সেখানেই ধপ করে বসে পড়ল। সামান্তা কি করবে বুঝতে না পেরে উপরে উঠে নিশিকে ডাকল। নিশি আদির এই অবস্থা দেখে আদির পাশে বসে। তারপর ফিসফিস করে বলল, ভাইয়া, এই ভাইয়া উঠো, রুমে চলো। আদি আদো আদো চোখ খুলে বলল, আমি যাব না। আদি কোথাও যাবে না। দিস ইজ মাই হোম। ভাইয়া বাবা দেখলে ঝামেলা হয়ে যাবে, তুমি সেটা ভালো করেই জানো। আদি কাউকে ভয় পায় না। ডাক বাবাকে, আমি তাকে ভয় পাই না। কই মিয়াহনাফ চৌধুরী, ডাক তাকে। নিশির আদির মুখ চেপে ধরল। ভাই ভাই চুপ করো, বাবা শুনতে পাবে। ভালো ছেলের মতো রুমে চলো, তারপর যা খুশি বলো। উঠে দাঁড়াও প্লিজ। আদি নিশির সাথে উঠে দাঁড়াল। নিশি আদিকে ঘরে নিয়ে যাচ্ছে, নিজের কাঁধে ভর করে। আদি আবারও পড়ে যেতে নিলে শামু ধরতে যায়। আদি আবারও আঙ্গুল আর চোখের দৃষ্টি দিয়ে শামুকে নিষেধ করে, স্টে এওয়ে ফ্রম মি, ডোন্ট ডেয়ার টু টাচ মি। নিশি শামুকে বলল, হুঁশে নেই। শামু ইশারায় ইটস ওকে বুঝাল। নিশি আদিকে রুমে নিয়ে যাচ্ছে, সেটা আদির বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। নিশি ওর বাবাকে দেখে থমকে যায়। নিশি ওর বাবার দিকে চেয়ে ঢুক গিলে, বা বায়া আমতা আমতা করে। লাট সাহেবকে ঘরে দিয়ে এসো, যা কথা হবে আগামীকাল। গম্ভীর মুখে। আদি ওর বাবার কণ্ঠ শুনে চোখ ছোট ছোট করে বাবার দিকে তাকাল। কিছু বলতে যাবে তখনই নিশি আদির মুখ চেপে ধরে। তারপর রুমে নিয়ে শুইয়ে দিল। ভাইয়া চুপ করে ঘুমিয়ে পড়ো। আই হেইট হার, বিড়বিড় করে। নিশি কান পেতে শোনার চেষ্টা করছে কিন্তু কিছু বুঝতে পারছে না। নিশি বিরক্তি নিয়ে বলল, দুর্র ঘোড়ার ডিম বলছে। সকাল। নাস্তার টেবিলে থমথমে অবস্থা। সামান্তা ভার্সিটির জন্য রেডি হয়ে নাস্তা করতে টেবিলে এসেছে। আদির বাবা টোস্ট মুখে দিতে দিতে বলল, নবাবজাদা উঠেনি? সবাই তার কথা শুনে হতবাক। আদি দুপুরের আগে উঠে না, এটাই বাড়ির সবাই জানে, আর তিনি 8:30টায় ছেলের খোঁজ নিচ্ছে। নিশি বলল, বাবা ভাইয়া এত তাড়াতাড়ি উঠে না, ডেকে নিয়ে এসো। গম্ভীরভাবে। সবাই বুঝতে পারছে খারাপ কিছু হতে যাচ্ছে। নিশি ওর মায়ের দিকে অসহায় ফেস করে তাকালো। মায়ের দিকে চেয়ে লাভ নেই, যাও ভাইকে ডেকে আনো। নিশি উঠে আদিকে ডাকতে চলে গেল। নিশি 10 মিনিটের মাথায় আদিকে নিয়ে আসে।
আদিকে তুলতে নিশির অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু বাবার কথা বলাই উঠে এসেছে। আদিকে দেখে শামু উঠে যেতে নিলে আদির বাবা বাধা দেয়। নাস্তা কমপ্লিট করো। সামান্তা আবার বসে পড়ল। নিচের দিকে চেয়ে হাজারো অস্বস্তি নিয়ে খাবার মুখে তুলছে। আদি বাবার সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়াল। গতকালের জন্য যে ওকে আজ লেকচার দিবে সে আগেই জানা আছে। তো শাহজাদা আদিল চৌধুরী, বাপের বাদশাহীর ফয়দা আর কতদিন উঠাবেন? আদি মাথা নিচু করে আছে। ওর বাবা ওকে পিন্স মেরে কথা বলছে, চুপ থাকাই শ্রেয়। আদির বাবা চেঁচিয়ে বলল, স্পিক আপ। আদি ওর বাবার দিকে একবার চেয়ে আবারও চুপ করে গেল। আমার ছেলে আমার রক্ত পানি করা টাকায় মদ খেয়ে মাতাল হয়ে ঢুলতে ঢুলতে বাড়িতে ফিরে। ছি, কিসের অভাব ওর? কিসের কমতি রেখেছি আমি ওর? ২৬ বছর বয়স ওর। আর কবে নিজের ক্যারিয়ার গড়বে? কবে? এখন অফিসে যাবে, বিজনেস দেখবে, সবটা বুঝে নিবে। আমি আর কত করব? বয়স হয়েছে আমার। রাত ১০টার মধ্যে যেন আমি তোমাকে বাড়িতে দেখি, নয়তো বাড়ির বাইরে আজীবনের মতো। মনে থাকে যেন। আদি চুপ করে আছে। সেটা দেখে আদির বাবা বলল, কিছু বলছি তোমাকে। আদি নিচু স্বরে বলল, জি শুনেছি। তারপর আদির মাকে উদ্দেশ্য করে বলল, ছেলের দোষ আর কত আড়াল করবে? এই যে বাচ্চা মেয়েটা, ওর অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে? আদির বাবার কথা শুনে শামু চোখ তুলে তাকাল। বাকি সবার শ্বাস আটকে যাওয়ার উপক্রম। আদির মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সামান্তার অ্যাক্সিডেন্ট আদির গাড়িতে হয়েছে না? কি সামান্তা? সামান্তা আহনাফ চৌধুরীর দিকে ভীত দৃষ্টি নিয়ে তাকাল। একবার আদির দিকে চেয়ে আদির মায়ের দিকে তাকাল। তারপর আমতা আমতা করে বলল, জিনা আঙ্কেল। আদির বাবা মুচকি হাসল। তারপর নরম স্বরে বলল, বাহ, আমার গুণধর ছেলেকে প্রোটেক্ট করার অনেক লোক আছে। কিন্তু সামান্তা, তুমি কি জানো কার জন্য মিথ্যা বলছ? ও মানুষরূপী একটা অমানুষ। ও নিজের জেদ, রাগ আর অহংকার বজায় রাখতে যে কোনো লেভেল পার করে দিবে। নিজের জেদে যে কাউকে তছনছ করে দিবে। ও বিষাক্ত সাপ, বুঝেছ? আদির বাবা টিস্যু দিয়ে নিজের মুখ মুছে উঠে গেল। অফিসের জন্য বেরিয়ে গেল। আদির বাবা মেইনডোর পার হতেই আদি টেবিল থেকে গ্লাস নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে। হাতের কাছে যা পাচ্ছে তাই ছুঁড়ে মারছে। আদির মা আদিকে থামতে বলছে। আদি সামান্তার সামনে গিয়ে মুখে হিংস্রতা ফুটিয়ে বলল, হ্যাপি নাও? খুশি হয়েছ? এটাই তো চেয়েছিলে? আদির কথায় শামু ভরকে গেল। শামুকে আদি এসব কেন বলছে বুঝতে পারছে না। আদির মা আদিকে টেনে সরিয়ে বলল, বিহেভিয়ার ঠিক করো। কাকে কি বলছো, কেন বলছো? আদি চিৎকার করে বলল, ঠিকই বলছি। ওর জন্য আজ আমার লাইফ হেল হয়ে গেছে। এই সব কিছুর জন্য ও দায়ী। যেদিন থেকে আমার লাইফে এসেছে সব এলোমেলো হয়ে গেছে। ভালোই তো ছিলাম, কিন্তু ও এসে সব শেষ করে দিয়েছে। আদির মা বলল, আদি ও কিছু করেনি। যা করার তুমি করেছ। শামুর চোখ ছলছল করছে। গলায় কিছু একটা দলা পাকিয়ে রয়েছে। এখানে ওর দোষটা কই সেটা বুঝার চেষ্টা করছে। আদি আবারও বলল, আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, এর বেনিফিট কি ও পায়নি? টেল মি। ওর ট্রিটমেন্টের খরচ আমার ফ্যামিলি দিয়েছে। ও আমার বাড়িতে থাকছে, পড়ছে। আমার ফ্যামিলি ওর পুরো দায়িত্ব নিয়েছে। বাড়ি থেকে পালিয়ে আসা মেয়ে যার যাওয়ার জায়গা নেই, সে আমাদের বাড়িতে আরামসে থাকছে রানীর মতো। সামান্তা আর নিজেকে সামলে নিতে পারছে না। সামান্তার চোখ বেয়ে পানি পড়ছে। আদির মা আদিকে চুপ করাল।
আদি স্টপ ফর দ্য গড শেক। আদির মা শামুর কাছে গিয়ে দাঁড়াল। শামু, ও এখন রেগে আছে। রেগে গেলে কন্ট্রোললেস হয়ে পড়ে। কি বলে বুঝতে পারে না। শামু চোখের পানি মুছে বলল, ইটস ওকে আন্টি, উনি তো ভুল কিছু বলেনি। শামু আর ভার্সিটি যায়নি, নিজের রুমে চলে গেল। শামু যেতেই আদির মা বলল, কোথায় কখন কিভাবে কথা বলতে হয় সেটা এত বছরেও শিখলে না। নিজের সমস্ত রাগ ওর উপর ঢাললে। ছি, শেম অফ ইউ। আদির মা আর নিশি দুজনেই বিরক্তি নিয়ে চলে গেল। আদি প্রথমত শামুর উপর রেগেছিল, আর ওর বাবা ওকে এতগুলো কথা শোনাল। সব ডিপ্রেশন আর রাগ শামুর উপর ঢেলে দিল। আদিও দ্রুত পায়ে উপরে চলে গেল। নিজের বেডে গিয়ে বসে নিচের ঘটনা মনে করল। বেশ করেছি আমি, বেশ করেছি। আমাকে কষ্ট দিয়ে নিজে ভালো থাকবে? নেভার। আমি ওর লাইফ ছাড়খাড় করে দেব। শামু ওয়াশরুমে বেসিনের উপর ভর ছেড়ে দাঁড়িয়ে অঝরে কাঁদছে। এতক্ষণ সবার সামনে চোখের পানি আটকে রাখার চেষ্টা করেছে, তারপর নীরবে চোখের পানি ফেলেছে। এখন শব্দ করে কাঁদছে। ওর ভিতর চুরমার হয়ে যাচ্ছে। খুব কষ্ট হচ্ছে। কষ্টগুলো কান্না হয়ে ঝরছে। শামু অন্ধকারে গার্ডেনে বসে আছে। আকাশের দিকে চেয়ে আছে। মানুষ অকারণে আকাশ দেখে না। যখন খুব অস্থিরতায় ভুগে কিংবা একাকিত্ব বোধ করে তখন আকাশকে তার সঙ্গী ভাবে। সব অভিযোগ নিয়ে বসে একে একে মনে জমে থাকা হাজারো অভিযোগ ছুড়ে দেয়। শামুও তাই করছে। আমি কাকে বলবো? কাকে অভিযোগ করব? যখন এই শহরের মানুষগুলো দুঃখে জর্জরিত, যেখানে প্রতিনিয়ত তাদের ভারী দীর্ঘশ্বাস দেয়ালে চাপা পড়ে যায়, যেখানে কেউ তাদের আর্তনাদ শুনতে পায় না, দীর্ঘশ্বাসগুলো জড়ো হতে হতে বিষাক্ত হয়ে পড়ে, যেখানে সুস্থ মানুষও মুক্তভাবে শ্বাস নিতে পারে না, প্রয়োজন বোধে শ্বাস নিতে গিয়ে তাদের মাঝেও ছড়িয়ে পড়ে কষ্টের কালো ছায়া। আম্মু, আমাকে কেন এই নির্মম পৃথিবীতে একা ফেলে গেলে, যেখানে একজন বাবাও তার মেয়ের হতে পারে না, শুধু নিজের হয়? আজ খুব একা লাগছে, খুব একা। শামু নিজের চোখের পানি মুছে নিল। কাঁধে আরো স্পর্শ পেল। শামু ঘুরে নিশিকে দেখতে পায়। নিশি ওর পাশে বসে বলল, জানি খুব কষ্ট পেয়েছিস। পাওয়ারই কথা। ভাইয়ার কথার ধরনই এমন। আমরা অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু তুই তো আর এসবে অভ্যস্ত না। প্লিজ ভাইয়ার কথা মনে ধরে বসে থাকিস না। আমি মা, বাবা তোকে খুব ভালোবাসি। কোনো দয়া আমরা করছি না, সবটাই ভালোবাসা। তোকে ফ্যামিলির একজন মনে করি। সামান্তা স্নান হেসে বলল, আমি ঠিক আছি। চল তোর মন ভালো করে দেই। তোর হাতে মেহেদি লাগিয়ে দিব। চল। শামু গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুমের মধ্যে মনে হচ্ছে কেউ ওকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কারো উষ্ণ নিঃশ্বাস ওর উপর পড়ছে। শামু চোখ মেলতে চাইছে কিন্তু পারছে না। মনে হচ্ছে দুচোখের পাতায় আঠা লাগানো। আদি শামুর পাশে বসে আছে। ওকে গভীরভাবে দেখছে। ওর গালে আলতো করে হাত রাখল। গালে দাগ পড়ে গেছে। বুঝাই যাচ্ছে কেঁদেছে খুব। আদি চোখের পানির দাগে হাত দিয়ে স্লাইড করছে। আদি শামুর কপালে ঠোঁট ছোঁয়াতে গিয়ে থেমে গেল। হঠাৎ মনে পড়ল ওর আর রাজের কথা। আদি উঠে দরজা খুলে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর সামান্তা চোখ মেলল। ওর মনে হচ্ছে কেউ ছিল, কেউ ওকে ছুঁয়েছে। সামান্তা হাতরে সেলফোন নিয়ে লাইট অন করে আশেপাশে দেখল। কাউকে না পেয়ে ভাবল হয়তো স্বপ্ন ছিল।
আদি নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে। যা আদির নয় তা কারো নয়। দরকার পড়লে আমি সেই জিনিসটাই উপড়ে ফেলব, ধ্বংস করে দেব, বলেই আদি বাঁকা হাসল। সামান্তা লিভিং রুমে পড়তে বসেছে। ওর বরাবরই খোলামেলা জায়গায় পড়তে ভালো লাগে, কিন্তু আজ আর পড়তে পারছে না। সেই ঘটনা আর আদির কথাগুলোই বারবার মনের মাঝে উকি দিচ্ছে। সামান্তা চোখ বন্ধ করে সোফায় মাথা এলিয়ে দিয়েছে। খুব ক্লান্ত লাগছে, কিন্তু তখনই কিছু একটা পড়ার শব্দ পেল। সামান্তা চট করে চোখ খোলে। একটা রাবারের বল ফ্লোরে বারবার বাড়ি খাচ্ছে। সেন্টার টেবিলের উপরে বাড়ি খেয়ে নিচে পড়ছে। সামান্তা বলের দিকে চেয়ে আছে। বলটা থামছে না। হঠাৎ আদি বলের কাছে এসে বল তুলে নিল, আর সামান্তার দিকে অদ্ভুত দৃষ্টি দিল। সামান্তা ওকে দেখে চোখ নামিয়ে নিল। আদি বল হাতে নিয়ে সরে গেল। সামান্তা দুম করে উঠে নিজের জিনিসপত্র নিয়ে রুমে চলে গেল। সামান্তা রাগে গজগজ করছে আর রুম জুড়ে পায়চারি করছে। রাগ কিছুতেই কন্ট্রোল করতে পারছে না। সামান্তা কোমরে হাত দিয়ে বিড়বিড় করে বলছে, এই লোকের সমস্যা কি? কেন আমার পেছনে পড়ে আছে? সব সময় ইরিটেট করছে, কোথাও শান্তি দিচ্ছে না, জিনা হারাম করে দিচ্ছে। যেদিন থেকে দেখা হয়েছে একটা না একটা ঝামেলা করেই যাচ্ছে। কিভাবে নিজের রাগ কন্ট্রোল করে যাচ্ছি শুধু আমিই জানি। সিচুয়েশন আমাকে ফুটবল করে রেখেছে, নয়তো চাপকে ছাল তুলে নিতাম। ঠাস ঠাস করে দুগালে দুচর মারতে পারলে শান্তি পেতাম না। এভাবে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে এখানে আমি আর থাকতে পারব না। এত অপমান কি করে মেনে নিব? আঙ্কেল, আন্টি, নিশিপু এদের কেউ ঝামেলায় ফেলে দিয়েছি। এরাও আমাকে নিয়ে চিন্তিত। সবার সবকিছুর সমাধান আমার বিয়েটা করে নেওয়া। তাছাড়া রাজ ভালো ছেলে, জাহ্নবীর কথাগুলোও ঠিক। বিয়েটা আমি করছি। হ্যাঁ, করছি। সামান্তা নিশি আর নিশির মায়ের সামনে বসে আমতা আমতা করছে। কিভাবে শুরু করবে বুঝতে পারছে না। তারপর দুম করে বলল, আন্টি, আমি বিয়েতে রাজি। নিশি আর নিশির মা দুজনেই সামান্তার কথা শুনে বিস্মিত হল। নিশি বলল, শামু, তুই ভেবেচিন্তে বলছিস তো? চাপে পড়ে কোনো ডিসিশন নিয়ে নিস না। না আপু, আমি ভেবেচিন্তেই বলছি। নিশির মা বলল, শামু, তুমি রাজকে কতদিন ধরে চিনো? তোমরা কি একে অপরকে? না আন্টি, আমরা জাস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে এর বেশি কিছু নেই। কিছুদিনের চেনা জানা। ওর সাথে মিশে ওকে খারাপ মনে হয়নি। অনেক কেয়ারিং। বাকিটা আপনারা জেনে নিন। আমি ওর ফ্যামিলি সম্পর্কে কিছুই জানি না। বন্ধুত্বের জন্য যতটুকু জানার ততটুকু জানি। জয় ভাইয়া নিশ্চয়ই আমার খারাপ চাইবে না। এখন আপনারা যদি চান আমি এই বিয়েতে রাজি। আমার কোনো আপত্তি নেই। নিশির মা কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, আমি তোমার আঙ্কেলের সাথে কথা বলছি। জি আন্টি, এখন আমি যাই। নিশিও শামুর পেছনে পেছনে গেল। শামু, দাঁড়া। শামু দাঁড়িয়ে গেল। শামু, তুই কি মন থেকে এই বিয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করেছিস? হ্যাঁ আপু। নিশি শামুকে জড়িয়ে ধরল খুশিতে। শামু, সব ঠিকঠাক থাকলে আমরা যা হতে যাচ্ছি। ইয়াহু। হুম। শামু নিজের রুমে যেতে যেতে ভাবছে, আল্লাহ, তোমার হাতে সব ছেড়ে দিলাম। তুমি দেখো আমার সাথে যেন খারাপ কিছু না হয়। আমি যেন ভালো থাকি রাজের সাথে। নিশি জয়কে ফোন করে অলরেডি নিউজ দিয়ে দিয়েছে। সামান্তার ফোন বেজে উঠল। সামান্তা ফোন হাতে না নিয়েও বুঝতে পারল রাজ ওকে ফোন করেছে। নিশিকে ও ভালো করে চিনে। নিশ্চয়ই নিশি ওদের জানিয়ে ফেলেছে আর সে কারণেই রাজ ওকে ফোন করেছে।
সামান্তা ফোন রিসিভ করে হ্যালো বলতেই রাজ উচ্ছ্বসিত হয়ে বলল, নিশি ভাবি যা বলল তা কি সত্যি? তুমি বিয়েতে রাজি? সামান্তা ছোট্ট করে উত্তর দিল, হুম। এই হুম বলার মাঝে কোনো উচ্ছ্বাস নেই। কেন নেই সেটা সামান্তারও অজানা। সামান্তা তারপর আবারও বলল, বাট রাজ আমি আপনাকে ভালোবাসি না, শুধু বন্ধুই ভাবি এটাও সত্য। সমস্যা নেই, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না। বাট আজ বাসো না তো কি হয়েছে, একদিন বাসবে। এরেঞ্জ ম্যারেজে কিন্তু লাভ থাকে না, বিয়ের পর ভালোবাসা সৃষ্টি হয়। আমাদেরও হবে। বাট আপনার ফ্যামিলি? আই উইল ম্যানেজ, ডোন্ট ওরি। তুমি যখন হ্যাঁ বলেছ তখন সবাই হ্যাঁ বলবে, ট্রাস্ট মি। সামান্তা আমতা আমতা করে বলল, আরেকটা কথা। কি? বলো, বিব্রত বোধ করো না। সামান্তা কিছুক্ষণ চুপ থেকে একটা বড় করে নিঃশ্বাস নিয়ে বলল, আমি চাই বিয়েটা যত দ্রুত সম্ভব হয়ে যাক, মানে নিশি আপুর বিয়ের আগে। রাজ শামুর কথা শুনে অবাক হয়ে যায়। যেখানে শামু ওকে ভালোবাসে না সেখানে বিয়ের এত তাড়া কিসের? তারা তো রাজের হওয়ার কথা, কেননা ও শামুকে ভালোবাসে, শামুকে চায়। তবুও রাজের মনে লাড্ডু ফুটছে, ও যেন হাতে আকাশের চাঁদ পেয়েছে। শামু অধীর আগ্রহে কান পেতে আছে রাজের উত্তর শোনার জন্য। সাড়া না পেয়ে কিছুটা হতাশ হয়ে কিছু বলতে যাবে তখনই রাজ বলল, তুমি যা বলবে তাই হবে। আগামীকাল আমার আব্বু আম্মু আসবে বিয়ের কথা বলতে। বিয়ের কথা শুনে শামু কিছুটা লজ্জা পেল। লজ্জা মাখা মুখে বলল, আচ্ছা রাখছি। ওদের কথোপকথন শেষ হতেই শামু নিজেকে নিজে বারবার বলছে, শামু ডোন্ট ওরি, যা হবে ভালো হবে। সামান্তা নীল রঙের শাড়ি পরেছে। নিশি নিজের হাতে সামান্তাকে সাজিয়েছে। রাজের বাবা মা এসেছে। নিশির মায়ের সঙ্গে কথা বলছে। সামান্তা নিশির পাশে বসে আছে। রাজ বারবার আর চোখে সামান্তাকে দেখছে। আদি অনেকক্ষণ যাবৎ সিঁড়ির রেলিং ধরে ওদের দেখে যাচ্ছে। নিশিকে ইশারায় ডাকল। নিশি আদিকে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে বলল, কেস কি বলো তো? আজকাল বাসায় এত ঘন ঘন দেখা যাচ্ছে। আদি ভ্রু কুঁচকে বলল, এভাবে বলছিস কেন? আমার বাড়িতে আমি থাকতে পারবো না? নিশি মুখ বাঁকিয়ে বলল, যাক, নিজের বাড়ি তো সম্বোধন তো করলে, যাই হোক ডাকলে কেন? আদি মেহমানদের দিকে চেয়ে বলল, এরা কারা? নিশি হাসিমুখে বলল, রাজ আর রাজের বাবা মা বিয়ের কথা পাকা করতে এসেছে। বিয়ে পাকা করার কথা শুনে আদির বুক ধুক করে উঠল। আদি আমতা আমতা করে বলল, ডেট ফিক্সড হয়ে গেছে? নিশি উচ্ছ্বসিত হয়ে বলল, হ্যাঁ, 15 দিন পর। আদি আর কথা না বলে ওদের দিকে চোখ রাখল। রাজকে ভালো করে দেখে নিল। তারপর শামুর দিকে চোখ নিল। শামুর দিকে ওর চোখ আটকে গেছে। শামুকে এ রূপে কখনো দেখেনি। শাড়ি পরায় ওকে অন্যরকম লাগছে। পূর্ণ বয়সী এক নারী। আদি ওর ফ্রেন্ড অয়নকে খুঁজছে। অবশেষে ওকে খুঁজে পেল। এক মেয়ের সঙ্গে চিপকে গল্প করছে। আদি বিরক্তি নিয়ে কিছু না বলেই ওকে টেনে নিয়ে এলো। আরে ভাই, টানছিস কেন? উফ ভাই, পাবলিক প্লেসে অন্তত একটু সম্মান দে। আদি রেগে বলল, চুপ শালা, ওখানে কি করছিলি? অয়ন বলল, ভাই বাই এনি চান্স তুই কি জেলাস? আদি বিস্ময় নিয়ে বলল, জেলাস? আমি? হোয়াট এই জোক? আমি কাকে জেলাস ফিল করব যার কিনা গতকাল ব্রেকআপ হয়েছে? অয়ন একটু ভাব নিয়ে বলল, তাতে কি আজকে একটা সেটিং হয়ে যেত, কিন্তু তুই ঝামেলা বাঁধিয়ে দিলি।
আমি যন্ত্রণায় আছি আর তুই সেটিং করবি? এটা আমি কি করে হতে দেই? অয়ন ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তুই যন্ত্রণা? ভাইকে দিল যন্ত্রণা? কোনো মেয়ে নাকি? যদি তাই হয় তবে বেশ হয়েছে, এর জন্য পার্টি দিব। আদি কটাক্ষ দেখিয়ে বলল, শাট আপ, ফাও কথা বাদ দে, কাজের কথা শোন। একজনের সম্পর্কে ইনফরমেশন লাগবে। ভাই তুই আবার কাকে বরবাদ করতে নামলি? আদি বাঁকা হেসে বলল, রাজ। রাজ নামে এক ছেলের ইনফরমেশন চাই। এভরিথিং। ও আমার রাতের ঘুম হারাম করে দিয়েছে। কি ইনফরমেশন চাই যেটা বুঝতেই পারছিস? কোথায় কি ঘাপলা আছে, কোথাও কোনো অঘটন ঘটিয়েছে কিনা, ওর লাইফের নেগেটিভ ইনসিডেন্ট, উইক পয়েন্টের লিস্টও চাই। মেয়েঘটিত ব্যাপার হলে জমে যাবে। তোকে ওর পিক আর ঠিকানা সেন্ড করে দিয়েছি। কাজে লেগে যা, কোনো ফাঁকফুকর যেন না থাকে। ওকে মাই ডিয়ার দোস্ত, কাজ হয়ে যাবে এখন, আমি যাই, মেয়েটা ওয়েট করছে। আদি ফিক করে হেসে বলল, যা, আবার গিয়ে চিপকে যা। আদি নিজের মনে হাসছে। সামান্তা অনেকগুলো শপিং ব্যাগ নিয়ে বাড়িতে ঢুকছে। সামনে বিয়ে, তাই কেনাকাটা শুরু করে দিয়েছে। সামান্তার দুহাত ভর্তি অনেক ব্যাগ। সামনে আদি ভ্রু কুঁচকে দাঁড়িয়ে আছে। ওর মুখে রহস্যময়ী হাসি। শামু আদির থেকে একটু দূরত্ব বজায় রেখে ভেতরে ঢুকছে, কিন্তু আদির মাথায় শয়তানি বুদ্ধি ঘুরছে। আদি ইচ্ছে করে ধাক্কা মেরে সামান্তার ব্যাগগুলো ফেলে দিল। ব্যাগগুলো পড়ে ছড়িয়ে গেল। সামান্তা বিরক্তি নিয়ে চেঁচিয়ে উঠল, সমস্যা কি আপনার? চোখ কি ভর্তা বানিয়ে ভাতের সাথে গিলে ফেলেছেন? নো, অ্যাকচুয়ালি বোর হচ্ছিলাম, তাই একটু বিনোদন নিলাম। বিনোদন স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সামান্তা দাঁতে দাঁত চেপে বলল, আপনি একটা গন্ডার, সাদা হনুমান, অসভ্য লোক। সামান্তা ব্যাগগুলো তুলে বলল, মাত্র তো কয়দিন, তারপর একা একা ফাঁকা মাঠে ফুটবল খেলবেন? হুহ, যত সব আজাইরা পাবলিক। সামান্তা চলে যেতেই আদি বলল, সরি বেবি, আমি ফাঁকা মাঠে ফুটবল খেলব না। তুমিও আমার সাথে ফুটবল খেলবে? কোচ, তোমার বিয়েটা হচ্ছে না। তারপর আদি মনের সুখে জোরে জোরে শীষ বাজাচ্ছে। চলবে।